যে আমার আয়ের সাথে আমার গরিব মানুষের যে উপার্জন, আমার মধ্যবিত্তের যে উপার্জন, তার সাথে আমার ব্যয়ের কোনো সামঞ্জস্য নাই। এই জন্য আপনারা দেখেছেন যে বিবিসি, যেটা বিবিএস বাংলাদেশের যেটা পরিসংখ্যান ব্যুরো আছে, তারা একটা খানা জরিপ করেছে, যেটা তারা ধারাবাহিকভাবে তাদের গবেষণার প্রতিবেদন দিয়েছে। এটা একটা সরকারি প্রতিষ্ঠান এবং তারা প্রচুর ডেটা ম্যানিপুলেট করে সরকারের পক্ষে। তারপরও তারা বলেছে যে দেশের প্রায় 4 কোটি 4.5 কোটি মানুষ প্রতি মাসে ঋণ করে বাজার করে। আপনি চিন্তা করতে পারেন, 4.5 কোটি মানুষ দেশের ঋণ করে বাজার করে প্রতি মাসে। কেন? ওই যে আমার দরিদ্রের সীমারেখা, যে আমার মাসের ইনকাম 5,000 টাকা, 6,000 টাকা, 7,000 টাকা, কিন্তু আমাকে বেঁচে থাকার জন্য কি করতে হচ্ছে? আমাকে ঋণ করতে হচ্ছে। দ্বিতীয় আর একটা জিনিস যেটা বের হয়ে আসে, সেটা হচ্ছে যাদের সেভিংস ছিল, গরিব মানুষরাও দেখবেন যে 500 টাকার একটা এফডিআর করে। রিক্সাওয়ালারা, বস্তিতে থাকেন, ম্যানুয়াল লেবার করেন, কাজের বুয়ার কাজ করেন, দারোয়ানের কাজ করেন, এমন মানুষগুলো দেখবেন যে আপনার একটা এফডিআর করতো। আমরা ব্যাংকের জরিপগুলোতে দেখলাম ইনক্রিজিংলি ছোট উপার্জনের এফডিআরগুলো মানুষ ভেঙে ফেলছে, কারণ তারা বাজার করতে পারছে না। তো এইটাকে অর্থনীতির ভাষায় বলছে যে আনপ্রেসিডেন্টেড আনকন্ট্রোল ইনফ্লেশন। মানে এটা সংখ্যা, সরকারি সংখ্যা 9-10% বলছে, কিন্তু এটা আমাদের কমন সেন্স বলছে এটা প্রতি মাসে 15 থেকে 20% হবে। কোনো কোনো ক্ষেত্রে এটা 40% ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা জনগণকে বলছি যে আপনারা শুধু কমন সেন্স দিয়ে খাটায় বলবেন যে আলু গত ডিসেম্বরে, গত এপ্রিলে, গত মে মাসে আপনারা কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ব্রয়লার মুরগিটা গত বছর কয় টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। ডিমটা গত বছর কত টাকায় কিনেছেন, আজকে কত টাকায় কিনছেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে অভাব অনটন এই দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে কিভাবে ঝেঁকে বসেছে। এবং আমাদের হিসাবে ন্যূনতম 80 থেকে 85% মানুষ এই দেশে দারিদ্র্য সীমার নিচে বাস করে। তারা গরিব মানুষ, তারা কেউ সচ্ছল না। আমি এর আগে বলেছি যে দারিদ্রতার অনেকগুলো মাধ্যম আছে, শুধুমাত্র ডাল ভাত খাওয়াটাই স্বাচ্ছন্দ্য না। আমার একদিন গরুর গোশত খেতে ইচ্ছা করে সপ্তাহে, আমার বাচ্চাদেরকে প্রত্যেক দিন একটা করে ডিম খাওয়াইতে ইচ্ছা করে, আমার বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে 2 দিন 3 দিন দুধ খাওয়াইতে ইচ্ছে করে, আমার বাচ্চাদেরকে একটু ঘুরাইতে নিতে ইচ্ছা করে, একটা পার্কে নিতে ইচ্ছা করে, একটু বোটানিক্যাল গার্ডেনে নিতে ইচ্ছা করে, একটা রিক্সায় নিতে ইচ্ছা করে, উঠায় ঘুরাইতে তাকে, আমার বউদেরকে, আমার বোনদেরকে একটা ফুল কিনে দিতে ইচ্ছা করে। এই ইচ্ছাগুলো যখন আমরা পূরণ করতে পারি না, এটাও একটা অভাব, একটা দারিদ্রতা, এবং এর জন্য আওয়ামী লীগ দায়ী। অতএব এই হাই ইনফ্লেশনটাকে বুঝতে হবে যে প্র্যাকটিক্যালি বাংলাদেশের সমাজ গত 15 বছরে কিভাবে অভাবেই পরিণত হয়েছে। তাহলে এখন বলতে পারেন যে আমাদের যে জিডিপির গ্রোথ, আমাদের অর্থনীতির সাইজ, দ্বিতীয় আমাদের অর্থনীতির মোটা দাগের সমস্যা কি? সেটা হচ্ছে ঋণ। সরকার ঋণ নিয়ে দেখবেন প্রচুর নাটক করে, মিথ্যা কথা বলে, দেখবেন যে ভাগ করে বলে এই আভ্যন্তরীণ ঋণ, এই বিদেশি ঋণ, এই স্বল্পমেয়াদী ঋণ, দীর্ঘমেয়াদী ঋণ, এই রকম নাটক করে করে সংখ্যাগুলো বলে বলে প্রকৃত চিত্রটা আমাদের সামনে ফুটে ওঠে না যে রাষ্ট্র হিসাবে আমার কত টাকা ঋণ আছে। আমাদের ছোট্ট গবেষণাতে যেটা দেখেছি যে অর্থনীতিবিদরা অলরেডি বলেছে যে আমাদের বিদেশি ঋণ আছে $100 বিলিয়ন উপরে। $100 বিলিয়ন মানেটা কি? উচ্চ মূল্যের লুটপাটের যে পদ্মা সেতুটা সরকার করেছে, এটা করতে $3 বিলিয়ন লেগেছে। এখন আপনি $100 বিলিয়ন মানে কি? আপনার 33টা উচ্চ মূল্যের লুটপাটের পদ্মা সেতুর টাকা শুধু বিদেশিরা আমার কাছে পাবে। কে কে পাবে? IMF পাবে, ওয়ার্ল্ড ব্যাংক পাবে, চায়না পাবে, ভারত পাবে, ADB পাবে, IDB পাবে, জাইকা পাবে, সাউথ কোরিয়া পাবে। এইরকম প্রচুর দেশ আমার কাছে এই টাকাগুলো পাবে। এবং এই টাকাটা কার টাকা? এই লোনটা কার নামে দিল? এই লোনটা কিন্তু আমার আপনার নামে নিয়েছে, এই গরিব মানুষগুলোর নামে কিন্তু এই ঋণটা নিয়েছে। আর আভ্যন্তরীণ ঋণ, সেটার সংখ্যা হচ্ছে প্রায় $180 বিলিয়ন। এখন আপনি হিসাব করে দেখেন যে 60টা পদ্মা সেতুর পরিমাণ টাকা হচ্ছে আভ্যন্তরীণ ঋণ। আভ্যন্তরীণ ঋণ মানে কি? আভ্যন্তরীণ ঋণ মানে হচ্ছে আমাদের ব্যাংকগুলো থেকে সরকার এই টাকা নিয়েছে। যেমন ধরেন এই অর্থ বছরে দেখলাম যে অলরেডি 1 লক্ষ কোটি টাকা বিভিন্ন ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে। এই জন্য দেখবেন এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ আসলে নেবে হচ্ছে যারা
বিনিয়োগ করবে, ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মধ্যম মানের বিনিয়োগকারীরা, তারা হচ্ছে মেইনলি ব্যাংক থেকে ঋণ নেবে। বড় বড় শিল্প মালিকরা নেবে, তারা ইন্ডাস্ট্রি করবে, এবং সেইটা নিলে হবে কি আপনার চাকরি তৈরি হবে। আমাদের যে গ্র্যাজুয়েটরা আছে, আমাদের যারা স্নাতকোত্তর বিশ্ববিদ্যালয় কলেজে পাশ করে বেকার বসে আছে, এই মানুষগুলোর চাকরি হবে। কিন্তু আপনি প্রায় দেখবেন শিল্প মালিকরা বলছে যে ব্যাংক আমাদেরকে ঋণ দিতে পারছে না। কেন পারছে না? কারণ সরকার এই লুটপাটের কারণে 4 টাকার কাজ যখন সে 400 টাকায় করে, তখন তার বাজেট ঘাটতি হয়। এই বাজেট ঘাটতির টাকাটা তখন সে ব্যাংকে বলে, সোনালী ব্যাংকে বলে যে আমার 20,000 কোটি টাকা দাও, রূপালীকে বলে আমাকে 30,000 কোটি টাকা দাও, অগ্রণীকে বলে আমাকে এত হাজার কোটি টাকা দাও। এই টাকাগুলো সে আবার লুটপাট করে ভাগ বিতরণ করে। এটার মাধ্যমে যেটা হচ্ছে যে সরকার ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে নেওয়ার কারণে বিনিয়োগকারীরা টাকাটা পাচ্ছে না। না পাওয়ার কারণে কি হচ্ছে দেখবেন আপনার, সে একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প তৈরি করতে পারছে না। শিল্প তৈরি করতে পারছে না মানে হচ্ছে বেকার যুবকদের চাকরি হচ্ছে না। এই জন্য দেখবেন বেকারত্ব আমাদের ইতিহাসে সবচেয়ে বেশি এখন। প্রাইভেট সেক্টরে জব সবচেয়ে কম, প্রাইভেট সেক্টরে জবের বেতন সবচেয়ে কম এই সময়টাতে। এটার মানে হচ্ছে ঋণ। এবং ঋণ আর একটা কি ক্ষতি করবে দেখেন, বর্তমানে এই মুহূর্তে পাওনা টাকা আছে $5 বিলিয়ন, $5 বিলিয়ন ইমিডিয়েটলি সরকারকে পরিশোধ করতে হবে। সরকার দিতে পারছে না, টাকা নাই। কে কে টাকা পাবে আমাদের কাছে? আমরা যাদের কাছ থেকে তেল কিনেছি, গ্যাস কিনেছি, তারা টাকা পাবে। কুইক রেন্টাল লুটপাটের টাকা পাবে দেশি এবং বিদেশিরা। আদানি টাকা পাবে আমাদের কাছে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে যারা টিকিট বিক্রি করে, যে সকল এয়ারলাইন্স, তারা আমাদের কাছে টাকা পাবে। আমাদের কাছে টাকা পাবে হচ্ছে ধরেন আমরা বিভিন্ন পণ্য আমদানি করেছি বিভিন্ন দেশ থেকে, এই দেশের টাকাগুলো আমরা শোধ করতে পারছি না, এই মানুষগুলো টাকা পাবে। এলসির অ্যাগেনস্টে অনেক টাকা বাকি পড়ে আছে। এইরকম বিলিয়নস অফ ডলার পাওনা বাকি পড়ে আছে। সমস্যা কি? আপনি যখন একটা মুদির দোকানে যান এবং মাসের পর মাস বাকি নেন, কিন্তু আপনি টাকা ফেরত দিতে পারেন না, একটা সময় পরে ওই মুদির দোকানদার আপনাকে কিন্তু আর বাকি দেবে না। আপনি যত অভাবেই থাকেন, সে আপনাকে চাল দেবে না, ডাল দেবে না, আলু পেঁয়াজ রসুন এগুলো দিবে না। রাষ্ট্রের ক্ষেত্রে বাস্তবতাটা তাই, যে আপনি যখন কন্টিনিউয়াসলি সারা পৃথিবী থেকে ঋণ নেবেন, ঋণ শোধ করতে পারবেন না অন টাইমে, তাহলে আপনাকে আর তারা ঋণ দেবে না। গতকালকে আপনারা দেখেছেন যে আমেরিকান বাংলাদেশ যে চেম্বার কমার্স ছিল, তারা প্রেস কনফারেন্স করেছে। সেখানে বাংলাদেশের আমেরিকান অ্যাম্বাসির যে মানে বিজনেস অ্যাটাচে আছে, কমার্শিয়াল অ্যাটাচে আছে, সে এসে বলেছে যে আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ইনভেস্ট করেছে, তারা ট্যাক্স দেওয়ার পরেও তাদের প্রফিটের টাকা আমেরিকাতে নিতে পারছে না। সরকারের কাছে ডলার নেই, সে টাকা দিতে পারছে না। তাহলে আমি এই দেশে আমার টাকা বিনিয়োগ করেছি, আমি এখানে রাজস্ব দিয়েছি, আমার যা যা আইনি রিকোয়ারমেন্ট ছিল আমি সব পূরণ করেছি, এখন আমার প্রফিটের টাকাটা আমি ফেরত দিতে পারছি না। তাহলে এই মানুষগুলো কি এখানে ইনভেস্ট করবে? আপনি দেখবেন অনেক এয়ারলাইন্স বাংলাদেশে ফ্লাইট বাতিল করে দিচ্ছে, কারণ তার টিকিট বিক্রির টাকা বাকি পড়ে আছে, বাংলাদেশ সরকার টাকা দিচ্ছে না, দিতে পারছে না। এই হচ্ছে ঋণগ্রস্ত একটি জাতি। ব্যক্তি হিসাবে যখন আপনি ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যান, ঠিক একইভাবে রাষ্ট্র এই ঋণের যে জাল, এই জালে পড়ে একসময় দেউলিয়া হয়ে যায়।